সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমি অঙ্ক শুরু করতে যাচ্ছি। দেখো, টেবুলার সামারি, নিত্য মজুদ পদ্ধতি, তারিখ দিলাম, সম্পদ দিলাম, দায় ও মালিকানা সত্ত্ব এবং মন্তব্য। 2016 সালের জানুয়ারির 1 তারিখে কি দেখলাম যে সে নগদে 1 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে, তাহলে নগদান হিসাব ডেবিট হবে, মূলধন হিসাব ক্রেডিট হবে। এখন আরেকটা জিনিস আমি বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে টেবুলার সামারি করার পূর্বে তোমাকে কিন্তু প্রশ্নটা মানে পুরো লেনদেনগুলো ভালোভাবে পড়ে দেখতে হবে, কয়টা সম্পদ আছে এবং কয়টা দায় আছে, এবং মালিকানা সত্ত্ব হিসেবে মূলধন তো থাকবেই। এখানে আমি অ্যানালাইসিস করে দেখলাম যে সম্পদ আছে 3টা, সম্পদের খাত 3টা: নগদ, দেনাদার এবং মজুদ পণ্য। মজুদ পণ্যটা থাকতো না যদি নিত্য মজুদ পদ্ধতি না হতো। নর্মালি হলে আমাদের 2টাই হতো। আচ্ছা, যাই হোক, এখানে এখন 3টা সম্পদ আছে: নগদ, দেনাদার এবং মজুদ পণ্য, এবং দায় আছে পাওনাদার। তারপরে আসো জানুয়ারি 3 তারিখ। জানুয়ারি 3 তারিখে বলেছে যে সালসাবিল ট্রেডার্স থেকে বাকিতে পণ্য ক্রয় 60,000 টাকা। তো বাকিতে পণ্য ক্রয়ের জাবেদা, নর্মালি জাবেদা কি হয়? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। যেহেতু এটা নিত্য মজুদ পদ্ধতি, কিভাবে বুঝলাম নিত্য মজুদ পদ্ধতি? 7 তারিখ এবং 10 তারিখের ওখানে লেনদেনে দেখো ক্রয় মূল্য দেয়া আছে, তখনই আমরা বুঝবো যে এটা নিত্য মজুদ পদ্ধতি। এই 2টা সাইন দেখলেই তোমরা বুঝবা, ঠিক আছে? এই যে ক্রয় মূল্য দেয়া থাকলেই বুঝতে হবে, বিক্রয়ের পাশে ক্রয় মূল্য দেয়া থাকলেই আমরা বুঝবো এটা নিত্য মজুদ পদ্ধতি। তো যেহেতু এটা নিত্য মজুদ পদ্ধতি, তাহলে জাবেদা কি হবে? ক্রয়ের জায়গায় হবে মজুদ পণ্য হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। তাই মজুদ পণ্যে দেখো আমি সম্পদের পাশে মজুদ পণ্যে 60,000 টাকা বসালাম 3 তারিখে, এবং পাওনাদার 60,000 টাকা বসালাম, 25,000 টাকা। 7 তারিখে নগদে পণ্য বিক্রয়, নগদান হিসাব ডেবিট 40,000 টাকা হবে। মজুদ পণ্য, কেন মজুদ পণ্য? ওই যে এটার ক্রয় মূল্য দেয়া আছে, কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। যেহেতু ক্রয় মূল্য দেয়া আছে, তাই কি হবে? মজুদ পণ্য হিসাব ক্রেডিট 25,000, এবং বাকিটা হচ্ছে বিক্রয়, মানে বিক্রয় হিসাব ক্রেডিট 15,000। আসো 10 তারিখ। 10 তারিখে বলছে শাফিন এন্টারপ্রাইজের নিকট ধারে পণ্য বিক্রয় 40,000 টাকা, ক্রয় মূল্য 20,000 টাকা। তো শাফিন এন্টারপ্রাইজ সেম, কিন্তু এটা ধারে, আগেরটা ছিল নগদে, এটা ধারে। তো ধারে যেহেতু হবে, আমাদের জাবেদা কি হবে? দেনাদার হিসাব ডেবিট 40,000 বসালাম, মজুদ পণ্য হিসাব ক্রেডিট 20,000 এবং বিক্রয় হিসাব ক্রেডিট 20,000। দেখো আমি বসিয়ে দিয়েছি। তারপরে আছে 20 তারিখ, সালসাবিল ট্রেডার্সকে পণ্য ফেরত 2,000। পণ্য ফেরতের জাবেদা কি হবে? সালসাবিল ট্রেডার্সের থেকে আমরা পণ্য ক্রয় করেছিলাম, তাহলে এটা কি? ক্রয় ফেরত জাবেদা। তাই ক্রয় ফেরতের জন্য আমাদের কি হবে? ক্রয় যেহেতু কমে গেছে, তাহলে ক্রয় ফেরত ক্রেডিট হয়, এখানে মজুদ পণ্য কি হবে? ক্রেডিট হবে, আর পাওনাদার ডেবিট হবে। তাহলে ক্রয় ফেরতের জাবেদাটা হবে পাওনাদার হিসাব ডেবিট, মজুদ পণ্য হিসাব ক্রেডিট। পাওনাদার থেকে বাদ দিলাম এবং মজুদ পণ্য থেকে বাদ দিলাম। এরপরে আসো 25 তারিখের। 25 তারিখে পড়ছে 3% বার্তা সাপেক্ষে সালসাবিল ট্রেডার্সকে 3/4 পরিশোধ। এখন পরিশোধ করেছে মানে নগদ টাকা চলে গেছে, ঠিক আছে? নগদ টাকা যেহেতু চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট হয়, তারপরে প্রাপ্ত বার্তা ক্রেডিট, আর সালসাবিল ট্রেডার্স কি হবে? ডেবিট। সালসাবিল ট্রেডার্স এখানে পাওনাদার, তাই পাওনাদার হিসাব ডেবিট। দেখো কিভাবে বুঝবো? 3/4 বলছে। তোমার সালসাবিল ট্রেডার্সের থেকে বাকিতে পণ্য ক্রয় করেছিল 60,000 টাকা, পণ্য ফেরত দিলাম 2,000, থাকে কত? 58,000। 58,000-এর 3/4 মানে 4/3 পূরণ 3 ভাগ 4 করার পর আসবে তোমার 43,500। তাহলে পাওনাদার হিসাব ডেবিট 43,500, ঠিক আছে? এবং নগদান হিসাব ক্রেডিট 42,195, আর বার্তা হিসাব ক্রেডিট 1305। 1305 বার্তা কীভাবে বাইর হলো? 43,500-র উপরে 3%। 43,500 টাকার উপরে 3% হচ্ছে কত? 1305।
পাওনাদার ক্রেডিট সাইডে, এটা যেহেতু পাওনাদার ডেবিট তাই পাওনাদার থেকে বাদ দিলাম। নগদ নগদ হিসাব সম্পদের সাইডে নগদ থেকে এটা বাদ দিতে হবে কারণ নগদ আর ক্রেডিট ছিল। তারপরে বাট্টা হিসাব ক্রেডিট, এটার কোনো ঘর নাই, তাই কার সাথে যোগ হবে? মূলধনের সাথে। গুড, এই তো বুঝতে পেরেছ। তারপরে দেখো 30 তারিখের শাফিন এন্টারপ্রাইজ থেকে 4% বাট্টা, পরবর্তী আদায় 19,200 টাকা। তো শাফিন এন্টারপ্রাইজ থেকে 4% বাট্টা, শাফিন এন্টারপ্রাইজের থেকে ওটা ধারে বিক্রয় ছিল 40,000, সেখান থেকে 20,000টা ধরতে হবে তোমার। 20,000 টাকা আদায় হয়েছে 4% বাট্টা সাপেক্ষে। আচ্ছা যাই হোক, এখন 20,000 টাকার মধ্যে 4% বাট্টা বাদ দেওয়ার পর 19,200 টাকা আদায় করেছি। আদায় করলে নগদ কি হয়? ডেবিট হয়। তারপরে বাট্টা কি হবে? এটা যেহেতু প্রদত্ত বাট্টা, তাহলে এটা বাট্টা হিসাব কি হবে? ডেবিট হবে। এবং তোমার শাফিন এন্টারপ্রাইজ কি হবে? ক্রেডিট হবে। শাফিন এন্টারপ্রাইজ এখানে কি কার সাথে সম্পর্ক? বিক্রয়ের সাথে। দেখো, তার মানে এটা দেনাদার। তো শাফিন এন্টারপ্রাইজ দেনাদার হিসাব ক্রেডিট, দেনাদার বাদ দিলাম। আমি আবার বলছি, জাবেদাটা নগদান হিসাব ডেবিট 19,200, তারপরে বাট্টা হিসাব ডেবিট 800 এবং দেনাদার হিসাব ক্রেডিট 20,000। তাহলে নগদান হিসাব ডেবিট 19,200 নগদের সাথে যোগ করে দিলাম। তারপরে বাট্টা হিসাব ডেবিট ছিল, বাট্টার কোনো আলাদা ঘর নাই তাই মূলধন থেকে বাদ দিলাম 800 টাকা। এরপর দেনাদার হিসাব ক্রেডিট ছিল, দেনাদার থেকে বাদ দিলাম। লাস্ট ওয়ান, অনাদায়ী পাওনার পরিমাণ 1,000 টাকা। তো অনাদায়ী পাওনা, দেনাদারের ভিতর থেকে আমরা যেটা পাবো না সেটাই হচ্ছে অনাদায়ী পাওনা। তো অনাদায়ী পাওনার পরিমাণ 1,000 টাকা, জাবেদা কি হবে? অনাদায়ী পাওনা হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। অনাদায়ী পাওনার কোনো ঘর নাই, তাহলে এটা কার সাথে এটা সামঞ্জস্য হবে, সমন্বয় হবে? মূলধনের সাথে। তো মূলধন থেকে আমরা অনাদায়ী পাওনা ডেবিট যেটা, সেটা 1,000 টাকা বাদ দিলাম। আর এখানে দেনাদার হিসাব ক্রেডিট ছিল, দেনাদার থেকে 1,000 টাকা বাদ দিলাম। এখন প্রত্যেকটা খাত আলাদা আলাদাভাবে যোগ করলাম। নগদের ঘরটা যোগ করে দেখলাম 1,17,005 টাকা আসলো। দেনাদার যোগ করে আসলো 19,000, মজুদ পণ্য যোগ করে আসলো 13,000, পাওনাদার যোগ করে আসলো 14,500, 1,34,505 টাকা আসলো মূলধন হিসেবে। তো যাই হোক, সম্পদের সাইড যোগ করে টোটাল আসলো 1,49,005 টাকা এবং দায় ও মালিকানা সত্ত্ব যোগ করে আসলো 1,49,005 টাকা। তাহলে আমরা টেবুলার ছকের মাধ্যমে সমীকরণটা সরাসরি প্রমাণ করে দিলাম যে সমপরিমাণ ডেবিটের জন্য সমপরিমাণ ক্রেডিট, দ্যাট মিন্স A = L + OE, মানে সম্পদ সমান সমান এল মানি লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।